জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি মোকাবেলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতার তাগিদ। দেশের জনশক্তি রপ্তানি ৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখের বেশি শ্রমিক। বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে বলছে পুলিশ। স্বস্তিতে নগরবাসী। মৌসুমের শেষ সময় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে না পারাকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই ঝুঁকি মোকাবিলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া তদারকির মাধ্যমে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে সানবীর রূপলের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত অর্ধ শতাব্দীতে দেশে তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রির মতো। আগামী 50 বছরে যা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেখা দিতে পারে বন্যা, নদী ভাঙন ও লবণাক্ততা। দেশের উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস এবং উত্তরাঞ্চলে আছে অতি খরার ঝুঁকিতে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া সহ শঙ্কা রয়েছে দরিদ্র জনগোষ্ঠী অতি দরিদ্র এবং অতি দারিদ্র নিঃস্ব হওয়ার। এসব আশঙ্কা থেকেই বাংলাদেশ 2009 সালে 700 কোটি টাকা নিয়ে ট্রাস্টি ফান্ড গঠন করেছে। এই তহবিলের 3000 কোটি টাকার 12 কোটি ডলার বিদেশি অর্থায়ন, যা দিয়ে পরিকল্পনা করা হয়েছে জলবায়ুর প্রভাব মোকাবেলার। বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও। কৃষি ক্ষেত্রে এরই মধ্যে লবণাক্ত ও পানি সহনীয় বীজ এবং কম সময়ে ফসল পেতে বেশ কিছু নতুন উদ্ভাবন হয়েছে। তবে অধিক তাপমাত্রা সহনীয় বীজ উদ্ভাবন সম্ভব হয়নি। অর্থায়নের ক্ষেত্রে পৃথিবী প্রতিশ্রুতি দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ জোরদার ভূমিকা রাখবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জোটের সাথে কাজ করে, বাট এখন থেকে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা করা উচিত। বাংলাদেশের গড় প্রবৃদ্ধি 6% বেশি। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব না থাকলে এই হার আরো 1.5% বাড়তে পারত। উৎপাদনশীলতা কমার সম্ভাবনা খুবই বেশি। আমরা সেটা মোকাবেলার জন্য প্রস্তুত না হতে পারি, তাহলে খাদ্যের উৎপাদন কমে যাবে। আবার অন্যদিকে মানুষ বাড়ছে, সুতরাং একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জলবায়ুর প্রভাব মোকাবেলায় 2020 থেকে প্রতি বছর $100 বিলিয়ন অর্থ ছাড় করার কথা জাতিসংঘের। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ শুনতে বেশ ভালোই লাগে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এই খাদ্য উৎপাদনই সবচেয়ে বড় হুমকির মুখে পড়তে পারে, আর যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে। তাই এমন আশঙ্কা থেকেই জলবায়ুর প্রভাব মোকাবেলায় এখনই পরিকল্পিত সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভায় বক্তব্য দেন তিনি। এ সময় আগামী দিনেও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ, আর এজন্য বাড়াতে হবে মাথাপিছু আয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5 থেকে নিয়ে যেতে হবে 8-এ, কমাতে হবে দারিদ্র্য। এসব লক্ষ্যের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নতুন পঞ্চবার্ষিকী বাস্তবায়নে সরকারের কর্মকৌশল কি হবে, উন্নয়ন সহযোগীদের সামনে তা তুলে ধরতে ঢাকায় আয়োজন করা হয়েছে 2 দিনের এই সম্মেলন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায়
বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। বিশ্বের বুকে একটি গতিশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করার মতো সব উপায় ও উপকরণ আমাদের রয়েছে। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যাতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিক বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে। জলবায়ু পরিবর্তনকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তা মোকাবেলায় উন্নত দেশগুলোর অর্থছাড় প্রক্রিয়াকে আরও সহজ করতে বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া বিদ্যমান শর্তসমূহ কঠিন ও জটিল। এই সংক্রান্ত তহবিলগুলিকে ঝুঁকিপূর্ণ দেশসমূহের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী কাজে লাগানোর ক্ষেত্রে বিদ্যমান বাধা ও অর্থছাড়ের ধীরগতি অপসারণ করতে হবে। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে 31,90,000 কোটি টাকা, যার মধ্যে 24,65,000 কোটি টাকা আসবে বেসরকারি খাত থেকে। সরকার বিনিয়োগ করবে 7,25,000 কোটি টাকা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এবং অপপ্রচারের পরও দেশের জনশক্তি রপ্তানি গত 8 বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছে 4,23,000 শ্রমিক। এর মধ্যে বন্দরনগরী চট্টগ্রামের রয়েছে 25,000 শ্রমিক। এতে রেমিটেন্সের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ইতিবাচক পরিবর্তন হচ্ছে সামাজিক জীবনেও। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। এক দশক আগেও জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রথম দিকে থাকতো বাংলাদেশের নাম, কিন্তু নানা জটিলতা এবং অপপ্রচারের কারণে ক্রমশ তা হ্রাস পায়। 2007 সালে সর্বোচ্চ 8,17,654 জন শ্রমিক বিদেশে যায়। এরপর গত কয়েক বছরে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে আশার কথা হলো গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,09,000-এ। পরপর কয়েকটা বছর আমাদের শ্রম রপ্তানি কিছুটা কমলেও বর্তমানে এই ধারা সরকারের বিভিন্ন প্রক্রিয়ার কারণে এখন আবার সেই প্রবণতা বেড়েছে। জনশক্তি রপ্তানি বাড়ার কারণে বেড়েছে দেশের রেমিটেন্স আসার পরিমাণও। শুধুমাত্র চট্টগ্রামে চলতি বছরের প্রথম 10 মাসে রেমিটেন্সের পরিমাণ দাঁড়ায় 10,000 কোটি টাকা। শ্রমিক হিসাবে বা অন্যান্য কাজে যারা বিদেশে নিয়োজিত আছে তাদের যে রেমিটেন্স যেটি আসে বাংলাদেশে, সেটি আমাদের বৈদেশিক মুদ্রা খাতকে শক্তিশালী করেছে। এদিকে রেমিটেন্স আসার পরিমাণ বাড়তে থাকায় সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন এই সমাজবিজ্ঞানী। দৈনন্দিন যে চাহিদা আছে, খাদ্য চাহিদা, পোশাক পরিচ্ছদের চাহিদা, স্বাস্থ্যের চাহিদা, শিক্ষার চাহিদা, অন্যান্য যে নিরাপত্তা বলয়গুলো আছে, সেই চাহিদাগুলো তারা কিন্তু ওভাবে পূরণ করতে পারবে। সবশেষ তথ্য অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ওমানে 97,412 জন, কাতারে 94,140 জন, সৌদি আরবে 22,211 জন এবং বাহরাইনে 17,812 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সৌদি আরবে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রবাসীদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে কার্গো খাতকে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক হিসেবে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুল রহমানের রিপোর্ট। সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমিক। এদের অধিকাংশই এসেছেন শ্রমিক ভিসায়। অনেকে কর্মদক্ষতা ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। পোশাক শিল্প, ট্রাভেলস ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেল রেস্টুরেন্ট খাতে বেশ সফল হয়েছেন অনেকে। তবে প্রবাসীদের অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা দেখছেন কার্গো খাতে। এটা একটা লাভজনক ব্যবসা, এটা সবার জন্য। এখানে অনেক হাজার হাজার আমাদের বাংলাদেশের শ্রমিকরা এখানে শ্রম দিতেছে। এটা বাংলাদেশ সরকারের জন্য একটা প্লাস, লাভজনক ব্যবসা। কার্গো মানেই জাহাজে মালামাল পাঠানো। কয়েক মাস আগেও এমন ধারণা ছিল প্রবাসীদের মাঝে। তবে বর্তমানে এই ধারণা পাল্টে দিয়েছে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার বাংলাদেশের কার্গো ব্যবসায়ীরা। মাত্র 10 বছর আগে বিমানে যেখানে প্রতি সপ্তাহে 500 থেকে 1000 মেট্রিক টন মালামাল পাঠানো হতো, এখন এই সংখ্যা লাখ ছাড়িয়েছে। তবে অনেক ব্যবসায়ী মনে করেন বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে সময়মতো মাল ডেলিভারি দিতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন। আজকে অল্প কিছুদিন হচ্ছে কার্গোর মাল বাংলাদেশে ডেলিভারি ভালোভাবে হচ্ছে না। আহ্বান জানাই সরকারের প্রতি যে আমাদের আগের যেভাবে মালামাল ডেলিভারি দিচ্ছি ঠিক আবারও যাতে আমরা এইভাবে দিতে পারি। বাংলাদেশ বিমানের পরিবহন সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন প্রবাসীরা। কার্গো ব্যবসার মান উন্নয়ন হলে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা।
এদিক বিবেচনা করে সরকার দেশে কার্গো পরিবহন সেবার মান উন্নয়ন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, চিনি বিক্রি না হওয়ায় মাসের পর মাস বাকি পড়ছে রাজশাহী সুগার মিলের কর্মচারীদের বেতন। বকেয়া টাকা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। সংশ্লিষ্টরা বলছেন, এই গেটগুলো থাকার কারণে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত তারা। রাজধানীবাসী বলছেন, হাতে পরীক্ষার চেয়ে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়াতে তারা বেশি স্বস্তি বোধ করেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, যে কোনো ইলেকট্রনিক্স গেট অপরাধী শনাক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। বিস্তারিত থাকছে ফখরুল শাহিনের রিপোর্টে। মেটাল ডিটেক্টর একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভিতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে এর সিগন্যাল বাতি, যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের। গেট যদি না থাকতো হাত দিয়ে চেক করতাম, এখন গেট থাকার কারণে সম্মানজনকভাবে আমরা চেক করতে পারি। নিরাপত্তা আমাদের এখানে যথেষ্ট আছে, ডিউটি ভালোভাবে করি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রথমে সর্টিং আউট করে ফেলতে পারছি যে কারো কাছে কোনো ধরনের ওই ধরনের আর্মস বা কোনো কিছু আছে কিনা। আমাদের বিল্ডিং এর 90 to 95% নিরাপত্তা আমরা এনশিওর করতে পারছি। রাজধানীবাসী বলছে, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা গেট বসানো দরকার। অনেক রকমের অকারেন্স তো হচ্ছে, এই জন্য সিকিউরিটির অভাবে তো, তাই না? এখন সিকিউরিটিটা তো সবাই চায়। অবশ্যই আমরা সন্তুষ্ট, যে ঝামেলা অরাজকতা চলছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি কারো চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে, তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। ডিএমপি বলছে, নিরাপত্তা কিটের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা। ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হয়, এটা অপরাধীরা অনেক ক্ষেত্রে বুঝে না উঠলেও অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় এদেশের সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। 2013 শেষের দিকে, 2014 প্রথম দিকে এরা যেই তাণ্ডব চালিয়েছিল, এগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতার সঙ্গে এগুলিকে প্রোটেক্ট করতে পেরেছে। আমরাও এই ব্যাপারে আমরা সজাগ রয়েছি, আমাদের দৃষ্টিও প্রসারিত রয়েছে, আমাদের ইন্টেলিজেন্সরাও কাজ করছে। আমরা মনে করি আমরা এই সমস্ত দাঙ্গাবাজ, এই সমস্ত জঙ্গিদেরকে আমরা প্রতিহত করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষ এই ধরনের দাঙ্গাবাজ, এই ধরনের জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং এদেরকে মানে কোনো রকম সহযোগিতা করে না। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2015 জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিল উত্থাপনের পর উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। গত মাসে স্থানীয় সরকারের 5টি স্তরে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে আইনের সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংশোধিত বিল অনুযায়ী এখন থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ব্যানারে হবে। আমি খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2015 মহান সংসদে উপস্থাপন করছি। আগামী এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সব সিম নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিম ব্যবহারকারী বা কোনো মোবাইল অপারেটর কোম্পানি অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। গতকাল পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পদ্ধতির কার্যক্রম পরিদর্শনকালে তারা একথা বলেন। বিস্তারিত থাকছে রাশেদ লিমনের রিপোর্টে।
সিম নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি অথবা পাসপোর্ট তো আছেই, এবার বাধ্যতামূলক করা হলো আঙুলের ছাপ। নতুন সিম কেনা কিংবা পুরনো সিমের পুনর্নিবন্ধনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালু করা হলো এ পদ্ধতি। দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, এই জন্য এটা জরুরি দরকার রেজিস্ট্রেশন করে দোষী ব্যক্তিকে ধরার জন্য। এটা সুন্দর সিস্টেম, রেজিস্ট্রেশন না থাকলে তো ধরা যাবে না। টিভির মাধ্যমেও জানছি, আবার পেপারে দিচ্ছে, আবার সবার মুখে বলা বলি হয়েছে, এভাবে জানছি। মোবাইল অপারেটরদের সার্ভিস সেন্টারে গিয়ে ফর্ম পূরণের পাশাপাশি আঙুলের ছাপ দিতে হবে গ্রাহকদের। আমরা চাচ্ছি যে অথেন্টিক রেজিস্ট্রেশনটা আজকে থেকে হয়ে যায়, সুতরাং যার সিম তাকে একটু কষ্ট করে আসতেই হবে। অনেকে চাচ্ছেন, বলছেন যে এটা দিয়ে আমরা একটু রিকোয়েস্ট করছি। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্যক্রম। নতুন ও অনিবন্ধিত সিমের নিবন্ধনে অগ্রাধিকার দেয়া হলেও চলবে পুনর্নিবন্ধন কার্যক্রমও। আপাতত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সতর্ক সংকেত দিতে দিতে যখন তারপরও তারা রেজিস্ট্রেশন করবেন না, তখন আমাদের বুঝতে হবে যে সেই সিমটি এমন কারো হাতে আছে, হয় তিনি রেজিস্ট্রেশনে আগ্রহী নন, অথবা সেই সিমটি কোনো অন্যায় বা অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে, এবং তখন সেটি আমরা বন্ধ করে দেব। এপ্রিলের 15 তারিখের পর থেকে আমরা অত্যন্ত সিরিয়াসলি তাদেরকে ধরবো যে মানে কতটুকু প্রোগ্রেস হয়েছে, কিংবা প্রোগ্রেস যদি না হয়ে থাকে কেন হয়নি। চলাফেরা করতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আঙুলের ছাপ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক কর্তৃপক্ষ। এ সময় কমপক্ষে 20টি ছোট বড় দোকান, রেস্টুরেন্ট ও অফিস উচ্ছেদ করা হয়। গতকাল দুপুরে উত্তরার 1 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। উত্তরার 1 নম্বর সেক্টরটি আবাসিক এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানকার বেশিরভাগ ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি কেউ কেউ অতি মুনাফার আশায় রাজুকের অনুমোদিত প্ল্যানের তোয়াক্কা করছে না। এই অভিযান সামনের দিনগুলোতে আরও পরিচালনা করা হবে বলে জানিয়ে রাজুক কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র বেসরকারি স্থাপনা নয়, সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম দিকে মেন রোডগুলোতে যাব, পরে বিভিন্ন শাখা রোডগুলোতেও যাব। ফার্স্ট আমরা কার পার্কিং যেগুলো অনুমোদিত নকশাতে আছে সেগুলো ক্লিয়ার করব, বাকিতে অন্য যেগুলো ডেভিয়েশন আছে রাজুকের নিয়মে হয় নাই সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা উত্তরা 1 নম্বর সেক্টর থেকে শুরু করেছি, এটা কন্টিনিউ হবে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পেছনের আবাসিক ভবন থেকে তানজিরা জাহান মিথিলা নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। এদিকে এই মৃত্যুর পেছনে কারো দায় থাকলে তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। একইভাবে এই মৃত্যুর ঘটনা কিভাবে ঘটেছে এ বিষয়ে ময়না তদন্তের পরই জানা যাবে বলে জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। আমার দুর্ভাগ্য, আমি জানি না রে বাবা। আমার মেয়ে আমার নিয়েটা কুমিল্লার থেকে আনে, আমার মেয়েরে ফোন দেয় না, আমি কই তুই দেশ না, কই ধরে না। এভাবে মিথিলার মৃত্যুকে দুর্ভাগ্য বলে বিলাপ করছিলেন মা রোকেয়া। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পেছনের আবাসিক ভবনের নিচতলায় স্বামী ডাক্তার মিজানের বাসা। সেখান থেকে রোববার রাত 9টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাসা আসেন মিথিলা। এরপর থেকে ফোন সহ বিভিন্নভাবে স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ধরনের সাড়া মেলেনি। তাই মিথিলার মৃত্যু নিয়ে সন্দেহ স্বজনদের। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারই পর্যন্ত জামাই তার সাথে টেলিফোন রিসিভ করেন, ধরেও না। আমার শুধু একটাই সন্দেহ, আমি যে আইসা খাটে দেখলাম তখন তার পাটা খাটের থেকে প্রায় 1 ফুট পরিমাণ খাটের সাথে লাগানো। যে হাইটের রশিটা ওইখানে আমার পক্ষে ওই পর্যন্ত হাত যায় না। এখন ও তো আমার থেকে হাইটে আরো কম। আমার জন্য কারো অসুখী হওয়ার দরকার নেই, এমন একটি চিরকুট মিথিলার লাশের পাশে লেখা থাকলেও সেটি কার লেখা এই বিষয়টি শনাক্ত করতে পারেনি পুলিশ। আমরা জাস্ট পেয়েছি, প্রিজার্ভ করেছি, এটা তার কিনা সেটাও আমরা করব, সুরতাল করব, পোস্টমর্টেম করব, আনন্যাচারাল ডেথ মামলাও হবে। তারপর ইনভেস্টিগেশনের পরে ফাইনালি আমরা কনক্লুড করব যে এটা কি হবে কি হবে না। যদি ইনগ্রেডিয়েন্টস থাকে যে প্ররোচনার, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা হবে। ময়না তদন্ত ছাড়া মিথিলার মৃত্যু কিভাবে ঘটেছে সে বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয় বলে জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের এই চিকিৎসক। আমি যেভাবে ঝুলন্ত অবস্থা দেখছি ওইটা আমার কাছে আত্মহত্যাই মনে হচ্ছে। তারপর আমরা পোস্টমর্টম করার পর আর মোর কনফার্ম হব। 1.5 বছর আগে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মিজানের সাথে বাংলাদেশ মেডিকেলের ইন্টার্নশিপ শেষ করা ডাক্তার মিথিলার বিয়ে হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে 4 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরির বিকন বাতি দেখতে না পাওয়ায় এই রুটে ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে শিমুলিয়া থেকে ছেড়ে আসা 2টি ফেরি প্রায় 40টি যানবাহন সহ মাঝ নদীতে আটকা পড়ে। পরে কুয়াশা কেটে গেলে সকাল 9টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 15 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ের পরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেবে এমন আশায় নদীতে জাল ফেলা থেকে বিরত থাকেন জেলেরা। তবে মৌসুমের শেষ সময়ে এসে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ তারা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় নদীতে ধরা পড়ছে না ইলিশ। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশ ধরা দেবে এমন আশায় চাঁদপুরের উত্তরের 60নল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে নৌকা ও জাল নিয়ে ছুটছেন জেলেরা। তবে কোথাও মিলছে না রূপালী ইলিশের ছাক। মৌসুমের শেষ হওয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ তারা। 15 দিন অভিযান দিচ্ছি, আমরা অভিযান মান্য করছি। অভিযান যাওয়ার পর এখন নদীতে কোনো মাছ বসে কিছু নেই। অন্য না খেয়ে মরতেছে, অন্য মনে নাঙ্গো কোনো এই যে গুড়া জল ভাই হওয়া মাছ টাছ নাই। খোলা মারলে বিটিলে খাইলে না খেয়ে কষ্ট হয়। এদিকে এর প্রভাব পড়েছে শহরের বড় স্টেশনে চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়তেও। গত মৌসুমে প্রতিদিন 100 মণ ইলিশ বেচাকেনা হলেও এবার হচ্ছে মাত্র 5 থেকে 7 মণ। যখন মাছের মৌসুম কিছু মাছ আমদামি তখনই তারা অভিযান দিয়ে ধুয়ে দিছে। এর জন্য একটু হাহাকারের ভিতর আছে। এই অবস্থায় ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও নাব্য সংকট সহ নভেম্বরের পর থেকে মাছগুলো গভীর সমুদ্রে চলে যেতে থাকে বলে নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। কার্তিকের মাঝামাঝি আসার পরের থেকে তাদের নদীতে আর তেমন তাদের উপস্থিতিই কমে যায়। নাব্যতা সংকট সহ এর সঙ্গে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, যেটা জলবায়ুগত পরিবর্তন, সেটারও কিছু প্রভাব রয়েছে। চাঁদপুরে 50,000 জেলে রয়েছেন, আর তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। মৌসুমের শুরুতে রাজশাহী সুগার মিলে আখ দিলেও চাষিরা পাচ্ছেন না তাদের বকেয়া টাকা। এতে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। অন্যদিকে বাড়তি দামের কারণে মিলে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। তবে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত বছরের উৎপাদিত 5155 মেট্রিক টন চিনি রাজশাহী সুগার মিলে এখনো মজুদ রয়েছে। সেই চিনি বিক্রিতে তেমন কোনো উদ্যোগ না নিয়ে প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমের আগমারাই শুরু করেছে সুগার মিল কর্তৃপক্ষ। তবে কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখার পাশাপাশি যথাসময়ে বকেয়া টাকা পরিশোধ না করায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। 1 মাস ধরে 2 মাস ধরে কুশির দিচ্ছি, সিজন শেষ হয়ে যাচ্ছে, তাও টাকা পাচ্ছি না। যে কষ্টতে আমরা কাটি ইয়াতে লিয়ানে মেলে লগর টাকা তো পাইনি। অন্য অন্য ফসল করলে যে পরিমাণ আমরা টাকা পাই, আখে খরচ বরচ এই দিয়ে আমারে পোষায় না। দাম তুলনামূলক বেশি হওয়ায় মিলে উৎপাদিত চিনি নিতে কোনো ডিলার আগ্রহী নন। ফলে মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। 2 মাস 1 মাস 3 মাস পরে যাতে 1 মাসের বেতন দিচ্ছে। 2 মাসের বেতন বাকি আছে, এই মাসে 3 মাস চলছে। দোকান বাকি গেতেছি, 1 মাসের বেতন পাই, 3 মাসের বাকি হয়ে যায়। ওখানে আমাদের ওদিতেই আমাদের আর কিছু থাকে না। তবে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মিলের শীর্ষ এই কর্মকর্তা। সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে 1 কেজি এবং 2 কেজি ওজনের চিনির প্যাকেটজাত আমরা শুরু করেছি এবং 2015-16 মারাই মৌসুমে চাষিরা আখ সরবরাহ করার সঙ্গে সঙ্গে তারা আখের মূল্য পাবে। চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে অবিকৃত চিনির আনুমানিক মূল্য প্রায় 40 কোটি টাকা। আর এবছর মিলের আওতায় 14,005 একর জমিতে আখের চাষ হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শহরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে দিন রাত কাজ করলেও যশোরের হরিজন সম্প্রদায়ের জীবনে নেই কোনো আশার আলো। চরম দরিদ্রতার মধ্যে ঘিঞ্জি পরিবেশে কোনো রকমের মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে পৌর কর্তৃপক্ষের দাবি তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের ঠিক মাঝখানে পুরনো পৌরসভার ভবনের সামনেই হরিজনপল্লী। চারপাশ দিয়ে বেড়ে ওঠা হাইরেজ বিল্ডিংগুলো যেন চেপে ধরেছে পল্লীটিকে। এর মধ্যেই 19 শতক জমিতে 34টি পরিবারের প্রায় 350 মানুষের বসবাস।
ঘিঞ্জি ও দুর্গন্ধময় এই পল্লীর একটি ঘরে বাস করেন মা বাবা, ছেলে মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি সবাই। নেই কোনো রান্নাঘর। স্বামী স্ত্রী বসে এক জায়গায় গল্প করবো তা পারি না। এই বউ বিটার বউ নিয়ে এক ঘরে বসবাস করি। ঘুমনের কষ্ট, থাকার কষ্ট। ছেলে বউ যদি খাটে থাকে তাহলে আমরা নিচনে থাকতে হয়। বসবাসের সমস্যার সাথে রয়েছে টয়লেট ও বিশুদ্ধ পানির অভাব। আমাদের কল লাগবে অন্তত 10টা, ওখানে আছে 2টো। 35টার ঘরের ভিতরে আমাদের 3টে আছে টয়লেট। এর মধ্যে 3 জন যায় আর 5 জন 10 জন দাঁড়ায় থাকে বাইরে। এই অবস্থায় হরিজন পল্লীর বাসিন্দারা এই সমস্যা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন। নোংরা আবর্জনা, ড্রেন পরিষ্কার, ময়লা পরিষ্কার সবকিছু করি, কিন্তু আমাদের দিকে কেউ লক্ষ্য রাখে না। বাপদাদার আমল থেকে আমরা এখানে আছি, অন্তত আমাদের ব্যবস্থা, কোনো ঘরের ব্যবস্থা হচ্ছে না মেরামত। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, হরিজন পল্লীর উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হলেও তাদের কারণেই বাস্তবায়ন সম্ভব হয়নি। আবারও চেষ্টা করবো যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে বাস করতে পারে। এই লক্ষ্যে আমরা এগোয়ে যাব, কবে হবে জানি না, তবে আমাদের চেষ্টার কখনো কোনো ত্রুটি নাই। যশোর শহরে মোট 6টি হরিজন পল্লী রয়েছে। এসব পল্লীতে মোট 414টি পরিবারের 1824 জন বসবাস করেন। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। প্যারিস হামলার সাথে বেলজিয়ামে বসবাসরত এক ফরাসি পরিবারের 3 ভাইকে সন্দেহ করা হচ্ছে। 3 ভাইয়ের একজন সালাহ আবদেস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের পুলিশ। 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে ফরাসি পুলিশ। সালাহ আবদেস সালাম নামের ওই ব্যক্তির এক ভাই প্যারিসে নিহত হামলাকারীদের মধ্যে রয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে আরও বলা হয়, হামলার সময় ব্যবহৃত গাড়িটি সন্দেহভাজন ওই ব্যক্তি ভাড়া করেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এদিকে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় বিমান হামলা চালায় ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরিয়ায় যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে শিগগিরই জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। হোয়াইট হাউসের মুখপাত্র রোববার এ খবর গণমাধ্যমকে জানায়। এর আগে তুরস্কে চলমান G20 সম্মেলনের বাইরে আলাদা এক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা সিরিয়ায় আইএস বিরোধী হামলা ও ইউক্রেনের মিনস্ক চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 30 মিনিটের ওই অনানুষ্ঠানিক বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে জোর দেন। জাতিসংঘের মধ্যস্থতায় সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করা ও যুদ্ধবিরতি টানার বিষয়েও আলোচনা হয়। এদিকে প্যারিসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফ্রান্সের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। শোকাচ্ছন্ন হৃদয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদী এসব মানুষের কণ্ঠে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার ডাক, ছিল সবাইকে এক হওয়ার আহ্বান। মোমবাতির আলোয় স্মরণ করা হয় প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতদের। শনিবার রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সহ কয়েকশো প্রবাসী ফরাসি নাগরিক। এ সময় প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সেখানে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এটা সত্যিই প্রচন্ড কষ্টের। যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় হয়েছে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি প্রকাশ করার। আমরা বলতে চাই, যা ঘটে গেছে তাতে আমরা মোটেও ভীত নই। আমরা এখনো মানসিকভাবে প্রচন্ড শক্ত আছি। হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে লন্ডনেও। শনিবার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হয়ে হামলায় হতাহতের প্রতি মোমবাতি হাতে শ্রদ্ধা জানান সেখানকার হাজার হাজার ফরাসি নাগরিক। এ সময় জাতীয় পতাকা হাতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাইতেও দেখা যায় তাদের। হামলার পর যেভাবে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসছে, যেভাবে সবাই সংহতি প্রকাশ করছে, তা আমাদেরকে প্রতিনিয়ত মানসিক শক্তি যোগাচ্ছে। আমি এখানে এসেছি কারণ আমি একজন ফরাসি নাগরিক। সন্ত্রাসীদেরকে বলতে চাই, আমরা সবাই সন্ত্রাসের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছি। এদিকে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার আলোকিত করা হয়েছে নীল, সাদা আর লাল ফ্রান্সের পতাকার এই 3 রঙের আলো জ্বালিয়ে।
এছাড়াও ফ্রান্সের পতাকার ৩ রঙের আলো জ্বালিয়ে নিহতদের স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি হলে একই ধরনের কর্মসূচি পালন করেছে প্রবাসী ফরাসিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ১২ জন তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। রোববার পাকিস্তান সীমান্তবর্তী নানগরহার প্রদেশের খোগিয়ানি জেলায় এই হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ৩ জন আফগানিস্তানের নাগরিক ও ৯ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছেন নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র। প্রদেশটিতে তালেবানের এক শীর্ষস্থানীয় নেতাও হামলায় নিহত হয়েছে। নানগরহার প্রদেশটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও সেখানকার বেশ কিছু এলাকা তালেবানের কাছ থেকে দখল করে নেয় ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। মিশর ইসরায়েল সীমান্তবর্তী সিনাই থেকে ১৫ জন আফ্রিকান অভিবাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে মিশরের পুলিশ। রোববার সুদানের ওই শরণার্থীর আশ্রয়ের প্রত্যাশায় ইসরায়েলে ঢোকার চেষ্টা করলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালায় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এতে ১৫ জন নিহত হয় এবং আহত হয় ৮ জন। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। গত কয়েক বছর ধরে রাজনৈতিক সহিংসতার কারণে ইরিত্রিয়া, সুদান ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের অনেকেই ইসরায়েল সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট থান সোয়ে। রোববার ইয়াঙ্গুনের সর্বদলীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন। গত ৮ নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর এই প্রথম সব দলের সঙ্গে বৈঠকে বসলেন প্রেসিডেন্ট সোয়ে। বৈঠক শেষে তিনি বলেন, আইন মেনেই যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার তার সাধ্য অনুযায়ী কাজ করবেন। মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় ৮০% জনসমর্থন আদায়ে সক্ষম হয় সুচির দল। আগামী বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবার পর মার্চের শেষে নতুন সরকার গঠনের কথা রয়েছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-20 সিরিজ প্রসঙ্গ। উত্তেজনা আর স্নায়ু চাপের দুর্দান্ত এক ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এটি অতিথিদের প্রথম জয়। এদিন মাদজিভার অলরাউন্ড পারফরম্যান্সে টাইগারদের ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। এই জয়ে ২ ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হল। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে উত্তেজনার পারদ ছড়িয়ে ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন নেভিল মাদজিভা ও সিরিজ সেরা হয়েছেন ম্যালকম ওয়ালার। গ্যালারি জুড়ে লাল সবুজের গর্জন। বাংলাদেশ বাংলাদেশ বছরের প্রথম টি-20 সিরিজ জয়ের নেশায় উন্মাতাল পুরো মিরপুর স্টেডিয়াম। জয়ের উৎসবে মেতে ওঠার জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৬ বলে ১৮ রান। ওয়ানডে সিরিজে ধরাশায়ী জিম্বাবুয়ের পক্ষে এ রান তোলা হয়তো সম্ভব হবে না, এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের। শেষ ওভারে বল করতে এসে শুরুতেই ওয়ালারকে ফেরত পাঠান নাসির। জয়ের সৌরভ তখন মিরপুরের আকাশে বাতাসে। কিন্তু হঠাৎই মাদজিভা ঝড়ে লন্ডভন্ড সবকিছু। মাদজিভার ২ ছক্কা আর ১ চারে চুরি হয় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আর বাংলাদেশ সফরে প্রথম জয়ের আনন্দে উন্মাতাল হয় জিম্বাবুয়ে। অখ্যাত মাদজিভা হঠাৎই নায়ক বনে নিজেও কাঁদলেন আর হতাশায় ভাসালেন টাইগার সমর্থকদের। এর আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন মাশরাফি। ২ নির্ভরযোগ্য ওপেনার তামিম ও ইমরুলের কাঁধে তুলে দেন দলের বড় সংগ্রহের ভিত রচনার। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন ৩৪ রান। এরপর মাদজিভার শিকার হয়ে ২১ রান করে তামিম ফেরার পর ১০ রান করা ইমরুলকেও ফেরান চিসোরা। ইমরুল তামিমের শূন্যতা পূরণ করতে আসা মুশফিকও হতাশ করেন দর্শকদের। ৯ রান করে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। ভালোই খেলতে থাকা সাব্বির দারুণ কিছুর ইঙ্গিত দিল, ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। এরপর দ্রুতই নাসির ও রিয়াদ সাজঘরে ফিরলেও ব্যাট হাতে একাই লড়াই করা এনামুল বিজয় ৪৭ রানে চড়ে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আলামিন আর মুস্তাফিজের পেস আগুনে দগ্ধ হয়ে ৩৩ রানেই প্রথম সারি ৩ ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। এরপর আরভিড ও চিগুম্বুরাও ফিরে যান দ্রুতই। মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে। আর জয়ের স্বপ্ন তখন মাশরাফির দলের সামনে। কিন্তু আবারও বাধার প্রাচীর গড়ে তোলেন ওয়ালার ও জংউই জুটি। দুজন মিলে করেন ৪৫ রান। তবে আবারও এ জুটিতে ভাঙন ধরান আস্থার প্রতীক আলামিন। ৪০ রানে ওয়ালার ফিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কিন্তু আবারও পাল্টে ম্যাচের রং। মাদজিভার ১ ওভারের নাটকীয় ব্যাটিং এর কাছে শেষ
পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে হার নিয়ে ফিরতে হয়েছে মাশরাফিদের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় টি-20তে হারের কারণ হিসেবে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা পর্যাপ্ত সংগ্রহ এনে দিতে পারেননি বলেই মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার অধিনায়ক। আসলে আমাদের বোলাররা ভালো বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। স্কোরবোর্ডে আরো কিছু রান করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আর এরকম সময়ে বাংলাদেশে খেলতে আসার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধন্যবাদ জানাচ্ছি। জয়ের স্বপ্নের ফানুস উড়েছিল মিরপুরের ক্রিকেট আকাশে, কিন্তু শেষ পর্যন্ত তা গেল চুপসে। কিছুটা আক্ষেপ কিংবা কষ্ট টাইগার সমর্থকদের হৃদয়ে বাসা বাঁধলেও সন্তুষ্ট দর্শকরা, কারণ পুরো বছরটা যে অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেট দলকে দেখেছে এদেশের সমর্থকরা। তবে ওয়ানডেতে টাইগাররা পরিণত হলেও সাধারণ দর্শকরা বিশ্লেষকদের মতোই ধরিয়ে দিলেন সামনে মেগা 2 আসরের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটে আরও উন্নতি করতে হবে বাংলাদেশকে। মিরপুরে টাইগারদের খেলা মানেই যেন সমর্থকদের জন্য উৎসবের উপলক্ষ। তাই তো খেলার মীমাংসা না হতেই মাঠের বাইরে উৎসব শুরু হয় সমর্থকদের। আন্তর্জাতিক ক্রিকেটে পুরো বছরটাই স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। সমর্থকদের প্রত্যাশা ছিল শেষটাও হবে রঙিন, কিন্তু এদিন হারের বৃত্তে ঘুরপাক খাওয়া জিম্বাবুয়ের ভিন্ন রূপ দেখল স্বাগতিকরা। ফলস্বরূপ ঘরের মাটিতে দীর্ঘ 5 বছর পর যে কোনো ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। কিন্তু এই একটি হার টাইগারদের পুরো বছরের অর্জনকে তো আড়াল করতে পারে না। 10টা খেলা খেললে একটা খেলা এরকম হয়, এটা হবেই। মাশরাফি আমাদের দারুণ ক্যাপ্টেন্সি করেছে। সবগুলা ম্যাচ জিতবে এমন তো কোনো কথা না। অস্ট্রেলিয়াও ম্যাচ হারে, সচিন টেন্ডুলকার 0 রান আউট হয়, তাই বলে বাংলাদেশ জিতে গেল সেটা তো না। বাংলাদেশ অনেক ভালো খেলছে এই সিরিজে। আই এম প্রাউড টু বি এ বাংলাদেশি। হার জিত খেলারই অংশ, একটা ম্যাচ হারতেই পারে, এতে মানে দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা ওভারঅল খুশি। এটাকে আমরা হারা বলবো না, সিরিজটা তো ড্রই হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফলই বলে দেয় এই ফরম্যাটকে এখনো ঠিকমতো রপ্ত করতে পারেনি টাইগাররা। তাই সামনে এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরের মতো বড় আসর থাকায় ভক্তরা মনে করছেন টি-20 নিয়ে এখনো কাজ করতে হবে মাশরাফি তামিমদের। বাংলাদেশের টি-20 নিয়ে অবশ্যই কাজ করা আছে, কারণ ব্যাটিং সেক্টরে বাংলাদেশে আরো ইমপ্রুভ করতে হবে। টেস্টের জন্য এবং টি-20-র জন্য বাংলাদেশের আরো ইমপ্রুভ করার দরকার আছে। টি-20-তে যথেষ্ট ল্যাকেজ আছে। জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে টি-20-তে বাংলাদেশ আরো ইমপ্রুভ করা দরকার। ওয়ানডে বাংলা ওয়াশ করছি আমরা, টি-20 একটা জিতছি, আজকে একটা ঠকছি, নট ফ্যাক্ট। শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল টাইগারদের বছরের শেষ ম্যাচ। সমর্থকদের আবারও গ্যালারি মাতাতে অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির এশিয়া কাপ পর্যন্ত। দীর্ঘ এই বিরতির কথা ভেবেই অনেকেরই ছিল আক্ষেপ। আমরা মিস করব, কারণ খেলা হইলো আমাদের প্রাণের খেলা ক্রিকেট। এই যে গ্যাপ থাকবে, আমরা যে স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারবো না, এটা আমরা আসলে অনেক মিস করব। আমি মিরপুরের রেগুলার খেলা দেখি, এই বাংলাদেশের এটা লাস্ট ম্যাচ, এরপরে আর কোনো খেলা নেই, সেটা খুব মিস করবো আমরা। স্বপ্নিল বছরের শেষটা হার দিয়ে হলেও সমর্থকরা স্বপ্ন বুনছেন আগামী বছরের শুরুতে আবারও গর্জে উঠবে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউরো বাছাই পর্বের খবর। ঘরের মাঠ গ্রুপ রোমা অ্যারেনায় নরওয়েকে 2-0 গোলে হারিয়ে 2016-তে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে হাঙ্গেরি। এর আগের অ্যাওয়ে ম্যাচে 3-1 গোলের ব্যবধানে জয় পাওয়া এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি মোকাবেলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতার তাগিদ। দেশের জনশক্তি রপ্তানি 8 বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখের বেশি শ্রমিক। বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে বলছে পুলিশ। স্বস্তিতে নগরবাসী। মৌসুমের শেষ সময় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে না পারাকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও
সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।